সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। পূজা বঙ্গাইগাঁও ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে, তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থেকো। মাথাটা কিছু আছেনি, পুরো পাগলের মতন হয়ে আছি। কোনো মতে কাজ করলাম, রুটি করলাম, আর এই যে মামামকে নিয়ে খেলছি। ওর ভীষণ খিদে পেয়ে গেছিলো, এতক্ষণ তো ঘুমোচ্ছিল, আর এখন খিদে পেয়ে গেছিলো, সেই জন্য ভীষণ কাঁদছিল। ও বাবা খাচ্ছে, আমি ওই চোটে পটাপট রুটি করলাম। তো খেতে খেতে বলছে কি যে আসো, এসে ওকে খাইয়ে দাও। ওদের আমি কথা বলছি, ও হাত পা নাড়িয়ে নাড়িয়ে লাফাচ্ছে, ওইও কথা বলবে। হাত পা নাড়াচ্ছে, দেখাচ্ছি তোমাদের। কি কে হয়েছে? হ্যাঁ, কে হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বাটি নিয়ে বসেছি, কারণ ওকে এখন তেল মালিশ করব, সেই জন্য বাটি নিয়ে বসেছি। ওকে তেল ঠাল মালিশ করে দিয়ে তারপর আমি সকালের খাবার খাবো। হাতে পায়ের মোজা পরিয়ে দিয়েছি, কারণ হাত মোজাগুলো আমি খুঁজেই পাচ্ছি না, যেগুলো মোজা ছিল ওগুলো ছোট, সেই জন্য। টুকি টুকি টুক টুক। হ্যাঁ, তো চলো মামামকে এখন আমি তেল মালিশ করে দিই। বিছানাপত্র পরে গোছগাছ করবো, আগে তেল মালিশ করে দিয়ে তারপরে বিছানা গোছগাছ করে ঘুম পাড়িয়ে তারপরে আমি সকালের খাবারটা খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। সকাল থেকে ব্লগিং স্টার্ট করতেই পারিনি, তো ভাবছিলাম এখন করব তখন করব, এই করতে করতে আর হয়নি। তো এখন ভাবলাম কারণ এখন থেকে ব্লগটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। এখন বাজে 12:05। এখন এই যে মাম্মাম এখানে ঘুমোলো, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। বিছানাপত্র তুলে নিই, আগে সকালে খাবারটা খাবো, খেয়ে তারপরে বিছানাপত্র তুলবো। তারপরে হলো স্নান করবো না আজকে, কারণ কি রোদ নেই আর মাম্মাম ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য স্নান করবো না আজকে। এরকম আমি প্রথম করছি, যে বাবু যখন হয়েছিল তখনও স্নান করতাম না, মানে এরকম। আর দ্বিতীয়বার আবার যে স্নান করছি না, মাঝে মাঝে কোনো দিন করি না, এতদিন করছিলাম। আজকে একদম মেঘলা, কালকের থেকে আজকে কুয়াশা বেশি, তো সেই জন্য হলো আজকে স্নান করবো না। আজকে হলো এমনি হাত পা ধুয়ে, ড্রেস ট্রেস তো সকালে একবার চেঞ্জ করেছি, আরেকবার ড্রেস ট্রেস চেঞ্জ করে হাত পা ধুবো, ধুয়ে টুয়ে তারপরে সকালে রান্না বান্না বসাবো দুপুরে। তো চলো এদিকে চা বসাই, চা করে তারপরে হলো রুটি খেয়ে নিই। চলো, চা নামিয়ে ওই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম ডাল, আর ডালের মধ্যে আলু আর কোয়া সেদ্ধ দিয়েছি। রুটি খেয়ে এসে দেখি আলু আর কোয়া সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে এবার নামিয়ে নেব। কোয়াশ তো ডালের মধ্যে সেদ্ধই থাকবে, কারণ কোয়াশ দিয়ে ডাল করবো আজকে। ওদিকে একটা গামলা গরম জল বসিয়ে দিলাম, কারণ গরম জল হলো ডালের মধ্যে দেবো। কুনাল পাপার জন্য একটু ডালের জল বের করে রাখবো, ও এসে বাবুকে নিয়ে যখন আসবে ডালের জল খেয়ে তারপরে যাবে। কারণ কি ডালের জল একটু দেই ওকে দুপুরবেলা খাওয়ার জন্য, ডালের জল খেলে ভালো, তো সেই জন্য ডালের জল দিই। আর ডালের জল যদি দিই তাহলে ডালটা বেশি ঘন হয়ে যাবে, সেই জন্য গরম জল বসিয়েছি। গরম জল ডালের মধ্যে দেবো, তাহলে ডালটা একটু ঘন ঘন হবে। আর এদিকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ডালের জন্য জলটা বসিয়েছিলাম, জলটা প্রায় গরম হয়ে গেছে, আলুর মধ্যে দিয়ে দিলাম, কারণ আলুর মধ্যে অনেকগুলো ডাল কিন্তু চলে আসছিলো আলুর সাথে সাথে, তো সেই জন্য আলুগুলো ধুয়ে ধুয়ে একটা অন্য গামলায় রেখে ওই জলটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিব, আর নুনও দিয়ে দিলাম। এবার ডালটা ভালো করে ফুটে যাক, বেশ খানিকক্ষণ ফুটিয়ে তারপরে ডালটাকে ফোড়ন দেবো। একটু কাটা দিয়ে দিলাম, তাহলে আর পরে কাটা দিতে হবে না। তো চলো ডালের দিকে সেদ্ধ হতে থাক, আর আমি ওদিকে গিয়ে কাপড় জামা সব গোছগাছ করে নিই। আজকে একটু ঘর ঠরগুলো গোছগাছ করবো, ঘরে ভীষণ হাল বেহাল হয়ে আছে। ঘর আর সংসার একজনের হাতে থাকলে কিন্তু গোছগাছটা সুন্দর করে থাকে, আর ওই জিনিসটা যদি দুজন তিনজনের হাতে থাকে তাহলে কিন্তু গোছগাছটা ভালো করে হয় না। যেরকম কি এতদিন মার হাতে ছিল, মা সেরকম করে গোছগাছ করে রাখতে পারেনি, আর আমার মা না মানে সেরকমভাবে ঘর ঠর গোছাতে পারে না। তো বিয়ের আগে আমি গোছাতাম আমাদের ঘর, গডরেজ, তারপরে হলো আমাদের ঘরে তো আলনা থাকতো না, তো আলনা ছাড়া গডরেজটা, ড্রেসিং টেবিল এগুলো আমি গোছ করে রাখতাম। তো সেই জন্য মা পারে না এগুলো গোছাতে। আর এখন হলো এই যে আমার এই ঘরটা ছোট্ট একটা ঘর, এটাকেও আমি গুছিয়ে গুছিয়ে রাখি। তোমরা তো দেখেইছিলো মাম্মাম যখন পেটে ছিল তখন আমি কিন্তু এইভাবে করেই মানে ঘর টর গোছগাছ করে রাখতাম, যে কষ্ট হলেও কিন্তু ঘর টর গোছগাছ করে রাখতাম। তো আজ অনেক দিন থেকে ভাবছি পরিষ্কার করব, মানে ভয় যে বসলে যদি কিছু একটা হয়, সেই ভয়ে কিন্তু গোছাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যে না, এখন যখন একটু একটু কাজবাজ করতেই পারছি, একটু একটু কি সমস্ত কাজবাজ যখন করতে পারছি মা যাওয়ার পর, তাহলে ঘরটাই কেন বা আজকে একটু গোছগাছ করে নিই। ভীষণ অবস্থা খারাপ ঘরের, তো সেই জন্য ভাবলাম যে সব কিছু একটু সিজির মতন করে একটু যাতে সুন্দর লাগে দেখতে, ওইভাবে করে একটু গোছগাছ করি।
বিছানাটা গোছগাছ করতে করতে ভাবলাম যে স্নানটা করে নিই, যেহেতু মাম্মাম ঘুমিয়েছে তো ঝটপট করে স্নান করে চলে আসলাম। এসে এই যে এবারে এলো এই সাইডগুলো গোছগাছ করে নিচ্ছি, আর রেনকোটগুলো যেগুলো ছিল ওগুলো সব ভরে রাখলাম গডরেজে। তো সেই জন্য হলো চেয়ারটা খালি হয়ে গেল, আর বাবুর এই খাটটা পাতাতে না মানে ওই সাইডে যতগুলো জিনিস ছিল সব এই সাইডে চলে আসছে। তো সেই জন্য পুরো জাম লাগছিল আর একদম ভালো লাগছিল না। তো ভাবলাম যে না আজকে একটু সুন্দর করে গোছাই তো দেখি। এই ছোট্ট একটা ঘরে এত জিনিস জাবরা জাবরা থাকলেও যদি গুছিয়ে রাখি ভালো লাগবে দেখতে। তো সেই ভেবে আজকে ভাবলাম যে না এগুলো চেয়ার টিয়ারগুলো সব উপরে রেখে বাবুর ব্যাগের যেগুলো মানে দরকার নেই, যেগুলো ঘরে সবসময় খাতা কলম লাগে সেগুলো হলো ওই ছোট একটা ব্যাগে ভরে রাখলাম। আর হলো যেগুলো স্কুলে নিয়ে গেছে ব্যাগ, ওই ব্যাগটা হলো এসে চেয়ারের উপরে রেখে দেবে, তাহলে ওই জায়গাটা গোছগাছ করা হয়ে গেল সুন্দর করে। আর এই চেয়ার টিয়ারগুলো যেগুলো ওগুলো সব হলে এক জায়গায় করে রেখে দিলাম। আর এবার আলনাটাকে গুছিয়ে নিচ্ছি। শীতকালে না এত এত জামা কাপড় বেরোয় মানে বলার মতো না, অনেক জামা কাপড় বেরোয় কিন্তু শীতকালে। গরমকালে অত জামা কাপড় থাকে না যত শীতকালে। তো চলো ঘর তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দেখো এই যে ঘর গুছানোর পর মামামকে দেখি মাছি ধরছিল, তো একটা মাছি ভীষণ ডিস্টার্ব করে, ওই মাছিটার জন্য মশারি টানিয়ে দিলাম। বিছানাটা সুন্দর করে গুছিয়ে এই যে এই জায়গাটা এইভাবে করে গুছিয়ে নিলাম। মাম্মামের বিছানাটা ওইভাবে করে রেখেছি, আর ইনভার্টারও গুছিয়ে নিয়েছি, দুটো বিছানা। আর এই যে এই সাইডটা আলনাটাও দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার চলো রান্নাবান্নার দিকে এগোই। তো ঘর দুয়ার তো গোছানো হয়ে গেছে, এবারে ভাবলাম যে কি রান্না করব। এই সাইডে না দেখি কয়েকটা কুমড়োর ডগা বেরিয়েছিল। তো গতকাল তো খেয়েছিলাম লাইয়ের ডগা, আর শাক পাতা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেটা হলো বাড়ির। এত টেস্ট হয় বাড়ির শাক মানে বলার মতো না। আর আমার না অভ্যেস কি মানে একটু একটু যদি গাছের জিনিস দেখি না মনটা আনছান আনছান করতে থাকে যে কখন ছিঁড়বো কখন খাবো, কখন ছিঁড়বো কখন খাবো, এরকম করতে থাকে। তো কুমড়ো ডগাগুলো না বেশ বড় বড় হয়েছে, তো ভাবলাম যে না একটু করে কেটে নিই। ওকে বলেছিলাম যে এই জায়গা দিয়ে একটা জাঙি দিয়ে দিও যাতে করে কুমড়োর গাছগুলো উপরে উঠে যায়। সেদিন দিদি আসলো, যে দিদিও বলেছিল যে এখান দিয়ে একটা জাঙ্গি দিয়ে দিস তাহলে কিন্তু গাছগুলো উপরে উঠবে। আর এখানে একটা লায়ের গাছও হয়েছে। তো ও বলেছিল কি হ্যাঁ দেবো, কিন্তু বাঁশগুলো তো সেই আগুন ধরানোর জন্য পুড়িয়ে পুড়িয়ে শেষ হচ্ছে, সেই জন্য আর দেওয়াই হচ্ছে না। তো দেখি ওকে বলবো আবার যে এই জায়গা দিয়ে একটা জাঙ্গি দেওয়ার জন্য। তো দেখো কিছু আমি কুমড়ো ডগা তুলে নিলাম। আর মামামের একটা না কাঁথা বানিয়েছিলাম কালকে, তোমাদের দেখানোই ভুলে গেছি। তো কাঁথাটা না সেলাই করেছি চারো সাইড দিয়ে, কিন্তু মাঝখানে একটু সেলাই করতে গিয়ে দেখি সুতাটা শেষ হয়ে গেছে। তো ওকে বলেছি সুতা এনে দিতে, এনে দিলে আরও ভালো করে সেলাই করব। কাঁথাটা চারিদিক দিয়ে সেলাই করার পর রাতে দেখি মামামের জন্য 2-3টে শুধু কাপড় রয়েছে রাত কাটানোর জন্য। তো যেহেতু এই দুটো কাপড় অনেক বড় বড় ছিল, এই দুটো কাপড় হলে আমার পুরো রাতটা চলে যেত। তারপরে এই কাঁথাটাকে রাতেরবেলা নিয়েছিলাম। তো সেই জন্য কাঁথাটার মধ্যে তো হুসু করে দিয়েছে। তো কাঁথাটা এবারে এই যে ধুয়ে দিয়েছি, সকালবেলা মেলে দিয়েছি। কুমড়োর ডগা খুঁজছি আর একটা একটা করে তুলছি, একটা একটা করে খুঁজছি আর একটা একটা করে বেশি বড় বড় করে কাটলাম না, কারণ হলো বেশি বড় বড় করে কাটলে না গাছটা মরে যাবে, সেই জন্য একদম ছোট ছোট করেই কয়েকটা ডগা কেটে নিলাম। আরও দেখছি আছে নাকি আছে নাকি, কিন্তু আর মনে হয় নেই, একটা নাকি দুটো ছিল আর। তো ওই দুটো কেটে নিয়ে তারপরে চলে যাব। তো চলো এদিকে কুমড়োর ডগা কেটে রান্নাঘরে যাই, দেখি আজকে কুমড়োর ডগা দিয়ে কী দিয়ে রান্না করা হয়। কারণ ডগা পাতার জিনিস আর কুনালে পাপা ভীষণ ভালোবাসে, এই ডগা লাইয়ের ডগা বলো কুমড়োর ডগা বলো, কাটলে হ্যাঁ বকা দেয় যে কেন কাটছো বলে, কিন্তু রান্না করে দিলে কিন্তু ভীষণ তৃপ্তি করে খায়। তো সেই জন্যই কিন্তু রান্না করা, ও মানে শাক পাতা এই ডগাগুলো বেশি ভালোবাসে। তো সেই জন্য আমি যতটুকু পারি মানে এগুলো তুলে তুলে রান্না করার চেষ্টা করি। আগে তো চাচিদের বাড়ি থেকে এনে রান্না করতাম, এখন যেহেতু চাচিদের বাড়িতে যাওয়া হয় না, তো নিজের ঘরে থাকতে আবার কেন মানুষের বাড়ি যাব, তাই না বলো। রান্না বাদে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, ঘর পুরো গোছানো কমপ্লিট। ডাল হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, ভাত হয়েছিল, ভাত হচ্ছে হয়নি। অতক্ষণে এই যে উঠে গেছেন। আবার ঘুমাবে চুপচাপ, ও ঘুমাক, আমি রান্নাটা সেরে নিয়ে চলো। ভাত নামিয়ে এসে একবার ওকে খাওয়াতে হবে, খিদে পেয়ে গেছে মনে হয়, এই জন্য কুচুর কুচুর করছে। একবার ওকে খাইয়ে দিলে তাহলে ও ঘুমাবে, আর 1 ঘন্টা ঘুমাবে, 1 ঘন্টা আমার রান্না হয়ে যাবে। ভাত ডাল হয়ে গেছে, এখন শুধু রান্নাটা বাকি। শাক তুলে নিয়ে আসলাম, কুমড়ার ডগাগুলো দেখি অনেকগুলো ছড়িয়েছে, তো সেই জন্য শাক তুলে নিয়ে আসলাম, কুমড়ার ডগা করবো। ওই দেখো কুচুর কুচুর করছে।
তো চলো ভাতটা দেখি, ভাত কত দূর হলো। ভাত নামিয়ে তারপরে হলো ওকে খাওয়াবো একবার, ওকে খাইয়ে দিয়ে তারপরে রান্না করবো। ভাত এখনো উঠলাইনি, ঘুম পাচ্ছে, আমারও ভীষণ ঘুম পাচ্ছে। বাবার হাতে কি রে, কাটা বিঁধলো নাকি? তো চলো পরে আসছি আবার। কুমড়ো ডগাটা এনে কেটে কুটে রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ফোড়নে দিয়েছি আর একটা মাত্র আলু দিয়েছি। কারণ হলো কুমড়ো ডগা আলু দিয়ে করব ভাবলাম, তো আলু দিয়ে একটা মাত্র নুন হলুদ দিয়ে এদিকে বসিয়ে দিয়েছি। তো চলো কুমড়ো ডগাটা ঢেকে দেই, হতে থাক। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি ডালও ফোড়নে দিয়ে দিয়েছি, কোয়াশ দিয়ে ডাল করেছিলাম না, সেই ডালটাকে ফোড়নে দিয়ে দিয়েছি। এদিকে মাছের ঝোল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর সেই শাকটাও হয়ে গেছে। এদিকে মাছের ঝোলও হয়ে গেছে কমপ্লিট। তো চলো ঝোলটা নামিয়ে নিই। রান্নাবান্না কমপ্লিট করে এই যে এখানে একটা বেডশিট দেখলাম যাচ্ছিল, তো বেডশিটটাকে ডেকে এই যে একটা বেডশিট নিলাম। ডাবল বেডশিট আছে এখানে, মানে এক কালারেরই দুটো বেছানোর জন্য রয়েছে এখানে। এই যে তো বেডশিটটাকে হলো কি বলে ধুতে হবে, ধুয়ে তারপরে পাততে হবে। তো সেই জন্য এখানে রেখেছি, এটাকে ধুয়ে দিব কালকে। এক ধোয়া দিয়ে পাততে লাগবে। আমার বেডশিটগুলোর অবস্থা দেখো, ছিটে ছিটে কী অবস্থা হয়ে গেছে। তো এটা নেওয়াটা খুব জরুরি ছিল, সেই জন্য যে নিয়ে নিলাম। রান্না করছিলাম আর মাম্মা ভীষণ কান্নাকাটি হুলস্থুল করছিল, থাকছিলই না, খালি কান্না খালি কান্না। তারপর রান্না টান্না সেরে তারপরে এই যে এসে ওকে কোলে নিলাম। আর এই যে বেডশিটটাও নিয়ে আসলাম। দুটো বেডশিট, তো দুটো বেডশিট নিয়েছে 500 টাকা দুটো মিলে। আর আগের বছরও নিয়েছিলাম আমি এরকমই বেডশিট, যখন ওই যে ভাগ্নি ওরা আসলো তখন দুটো বেডশিট নিয়েছিলাম 500 টাকা, একটা নিয়েছিলাম 250 টাকা দিয়ে, এই যে যেটা বিছানায় পাতা এটা। তো সেম ওরকমই এটাও। তো এগুলো বেডশিটের দাম এরকমই, আর প্রায় বছর চলে যায় যদি মানে রাফ ইউজ করা যায় না, বছর চলে যায়। তো আমি আছে যেহেতু দুটো বেডশিট আছে, একদম ইসে হয়ে গেছে, তেনা তেনা হয়ে গেছে এগুলো ছিঁড়ে, তবুও রেখে রেখে পাতবো যাতে করে বেশি একটু ইউজ করতে পারি। আবার হাতে যখন আর একটু পয়সা হবে তখন ভাবছি আবার দুটো বেডশিট নিয়ে নিব। এগুলো বেডশিট না নিয়ে রেখে দিলে কেউ আসলে টাসলেও ভালো লাগে দেখতে, তো আবার নিয়ে রেখে দেবো। আর এইবার যখন নেব তখন এরকমই বড় দেখে একটা নেব, আর ওইটা দিয়ে দুটো বালিশের কাভার আর বাবুর যে কোল বালিশটা আছে সেই কোল বালিশের কাভারও বানাবো ভাবছি। তো চলো বেডশিট তো হয়ে গেছে আমার, এবার এটাকে ধুয়ে ঠুয়ে রাখতে হবে। আর এইবারে মামামকে নিয়ে কোলে বসে রয়েছি, রান্না তো হয়ে গেছে। তো হলো এখন কুনাল পাপা আসলে তারপরে কুনালের পাপাকে ভাত দেবো। বাবু স্নান করতে গেছে, ও আসলে ওকে ভাত দিতে হবে। তো চলো এখন হলো মামামকে নিয়ে একটু শুয়ে থাকি। তো বন্ধুরা আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া, রান্না বান্না তো তখন হয়ে গেছিলো, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এসে এই যে এখানে আমি ঘুমিয়েছি, মামামকে খাইয়ে দিলাম। মামা ওইখানে ওর পাপার সাথে ঘুমিয়েছে, কারণ ওইদিকে মশারিটা টানানো রয়েছে, তো ওইদিকে মশা ধরবে না ওকে। আর এইদিকে ঘুমালে তো মশা ধরবে, সেই জন্য এখানে আর ঘুমোলো না। আর বাবু তো ঘুরে বেড়াচ্ছে, ঘুমাবে না। তো ও যখন দুপুরে ঘুমায় না, ওকে এখন রাতে আমি 9:30 থেকে 10টার মধ্যে বিছানা উঠিয়ে দিই। তো ওকে আমি রাতের বেলা 9:30 থেকে 10টার মধ্যে বিছানা উঠিয়ে দিই। কালকে ওরকম করেছিলাম, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে ওরকম করবো, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, যাতে করে দিনে না ঘুমালে রাতের ঘুমটা একটু বেশি হবে। তো যখন এই কারণ 2-3 দিন যদি এরকম করি না, তাহলে ঠিক ঘুমাবে। তো চলো এখন একটু শুয়ে থাকি, এখনও সন্ধ্যা লাগেনি, তো একটু শুয়ে থাকি। পরে উঠে চা টা করবো, দুধ জাল দিব পরে। এখন একটু শুয়ে থাকি, রেস্ট নেই।